শাশ্বতী দেবী একটু দাঁড়ান। বলুন, আপনি কি আমাকে পিক আপ করতে এসেছেন? ইয়েস 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 ম্যাডাম। ধন্যবাদ। তাহলে আমি গাড়িতে উঠে পড়ি। একদম উঠে পড়ুন। আমাদের জার্নি শুরু হলো, তাই তো? ইয়েস, আমাদের জার্নি শুরু হলো। হ্যাঁ রে, তোর মনে আছে এই আমি যখন তোর সঙ্গে ওই রাত দখলে যেতাম, তখন তুই এরকম ভাবে ড্রাইভ করে আমাকে নিয়ে যেতিস, ওখানে রেখে আমাকে নিয়ে আসতিস, বাড়িতে লিফট দিতিস, মনে আছে না? হ্যাঁ মনে আছে? দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, বল। ঠিক পশ্চার বদলায়নি, গিয়ার দেওয়ার ধরন বদলায়নি, হ্যাঁ সেভাবে স্টিয়ারিং হ্যান্ডেল। এবং যদি দেখতে পাই ফুট এটা না, দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তুই এত সুন্দর, আমি তখন ভাবতাম যে তুই এত সুন্দর করিস কি করে, মানে যেমন দেখতে রূপসী তেমনি এরকম ড্রাইভিং। আর তার থেকে বড় কথা, তুই তো মানে আমার যত মনে আছে তুই বাইক থেকে শুরু করে সমস্ত কিছু আমাকে বাইকে করেও নিয়ে গেছিস। মানে আমার মেয়ে জানে যে শাশ্বতী আন্টি আসবে মানে মাকে হাঁটতে হবে না বা কিছু করতে হবে না। হ্যাঁ, তো এভাবে তুই জার্নিটা শুরু করলি কি করে বাবু? অ্যাকচুয়ালি কি বলতো, আমি স্টার্ট করেছি আমার জার্নি 2000, মানে আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন থেকে আমার বাবার রাজদূত গাড়ি চালাতাম। রাজদূত গাড়ি, বুঝতে পেরেছিস? এবার এই রাজদূত গাড়িটা চালিয়ে হাত সেট করেছি। বাবাকে অ্যালাউ করতেন? বাবা কোনো বাধা দেন? ধরে অ্যালাউ করতেন। আমি একটু ছোট থেকে বকাটে ছিলাম বেসিক্যালি। কি হতো বলতো, ওই বাবা দুপুরবেলা ঘুমিয়ে থাকতেন, আমরা ভাই বোন লুকিয়ে চাবিটা নিয়ে গিয়ে আস্তে আস্তে। ভাই বোন মানে তোর সঙ্গে আরো কেউ? আমার নিজের ভাই। আচ্ছা, সেও হ্যাঁ, ও খুব গাড়ি নিয়ে ফ্যাসিনেটেড ছিল। আচ্ছা, মারা গেছে। যাই হোক, তো আমরা 2 ভাই বোনে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে ওই বাইকটা হাঁটিয়ে দূরে নিয়ে যেতাম। এবার দূরে নিয়ে গিয়ে যতক্ষণ ওই গাড়ির আওয়াজটা বাবা না পায়, সেই কারণে আমরা ওই দূরে নিয়ে গিয়ে তারপর স্টার্ট দিয়ে 2 ভাই বোনে গাড়ি চালানো শিখতাম। পাড়ার একটা দাদা ছিল, গাড়ি চালাতে পারতো, আমাদেরকে দুজনকে শিখিয়েছে। ওটা হলো লুকিয়ে গাড়ি চালানো। পরবর্তীকালে আমরা বাবা একটা বাজাজ ক্যালিবার কিনে, তো ভাই বোন দুজনে মিলে প্রচণ্ড গাড়ি চালিয়েছি। তারপর বাবার একটা অ্যাম্বাসেডার ছিল। তো অ্যাম্বাসেডারটা কি হতো, আমাদের যে ড্রাইভার কাকু, পরিতোষ কাকু ছিলেন। সেবারে ওই পরিতোষ কাকুকে পাটিয়ে উনি তো শেখাবেন না, কিন্তু আমরা 2 ভাই বোন তো ছাড়বো না। তো ওই পরিতোষের কাছ থেকে মোটামুটি একটু হাতটা একটু করতাম, কিন্তু প্র্যাকটিস করতাম। বাবা গাড়ি নিয়ে বেরিয়ে চলে যেতাম, তা আমাদের প্র্যাকটিস করতে পারতাম না। তারপরে বিয়ে হলো। বিয়ে হওয়ার পর 2000 সালে তো ছেলে তখন একটু ছোট ছেলে, তখন মানে 2000 সালে বিয়ে হয়েছে? 2000 সালে ছেলে? 2000 সালে আমি কথাটা বলছি, বিয়ে তো আমার হয়েছে 1996-এ। আচ্ছা, তো ছেলে এবার কোন মাসে? ওটা তোর ফেব্রুয়ারি মাসে। তো এবার তোর ছেলে হলো 1998-এ। তো যখন ও 2 বছরের ছিল না, ওর দাদুর কাছে দিদার কাছে থাকতে পারতো। তো আমরা দুজনে মিয়া বিবি ওখানে থাকতাম। মানে আমি তখন গুজরাট বিরাবলে থাকতাম, যেখানে সোমনাথ মন্দির, ওখানে থাকতাম। তো সেই জায়গায় তখন দুজনে কি করবো, সময় কাটছে না, গাড়ি চালানো শিখেনি। এবার গাড়ি চালানো শিখে ফেলেছি দুজনে মিলে। এবার যেই শিখে নিয়েছি তখন না হাত নিষ্পিস করতো। তখন মনে হতো যে গাড়ি তো চালানো শিখে নিয়েছি, তাহলে তো গাড়ি একটা নিতে হবে। খুব কষ্টে টাকা পয়সা জমিয়ে তখন একটা গাড়ি কিনেছি। হ্যাঁ, তখন আমাদের ফার্স্ট গাড়ি ছিল মারুতি 800, আমার মনে আছে। তো আমি কি করতাম, আমি প্রথম থেকে একটু ওই গাছ পাকা ছিলাম আর কি। তো আমি এখনো আছি, সরি টু সে এখনো আছে, এবং ট্রিমেন্ডাস রকমের আছি। সে যাই হোক, তারপরে আমি ওই গাড়িটা একা নিয়ে বেরোতাম। নিয়ে বেরিয়ে গাড়িটা হাত সেট করেছি। টেরে করে দুজনে মিয়া বিবি প্রচণ্ড ঘুরেছি ওই গাড়িটা নিয়ে। আর ছোট ছেলেকে পেছন দিকে একটা বালিশ দিয়ে শুইয়ে দিয়ে আমরা দুজনে খুব ঘুরেছি। হলো তারপরে তারপর আর 3টে গাড়ি এরকম করে একা বেরিয়ে তারপরে তো কলকাতায় ঢুকলাম 2010-এ।
সে তারপর থেকে জানি না কেন র্যালি ট্যালি এটসেট্রা অনেক কিছু করলাম। এই পাজেরো যখন ছিল তখন পাজেরো থেকে একটা ইভেন্ট অর্গানাইজ করা হয়েছিল, সেখানে তোর অফ রোডে ছিল একটা অফ রোড, মানে সাংঘাতিক টাইপের অফ রোড ছিল। সেই অফ রোডটাতে প্রচণ্ড ভালো পারফর্ম করে প্রাইজ পেয়েছি, টাকা পেয়েছিলাম অনেক টাকা। ওইখান থেকে কত টাকা পেয়েছিলিস তখন? আমি অফ রোডের জন্য শুধু পেয়েছিলাম 15,000 টাকা। বাও, 2000 সেটা 12তে। ছেলে কোলে নিয়ে? না, তখন ছেলে কোলে না, ছেলে কোলে নিয়ে আগেই শিখি। ওই চ্যাপ্টার অনেক আগে। ছেলে যখন ছোট ছিল ছেলেকে নিয়ে বসিয়ে, বাইকে নিয়ে বসিয়ে, তারপরে তোর ওই গাড়িতে বসিয়ে, স্টিয়ারিংয়ে বসিয়ে 3-4 বছরের ছেলেকে নিয়ে ও অনেক কেলো করেছি। তো এই তারপরে আস্তে আস্তে হাতটা সেট হয়ে গেল। এখন কি হলো, এখন মোটামুটি তোর ওই BMW বল বা জ্যাগুয়ার বল, ওরা মাঝে মাঝে একটু ডাকে যে আপনি এসে একটু গাড়ি টাড়িগুলো একটু চালিয়ে দিন। নতুন যে ওদের যে সেক্টরের যে গাড়িগুলো হয়েছে অটোমেটিক ভার্সনের গাড়ি, সেই গাড়িগুলো আমার গাড়ির প্রতি ইন্টারেস্টটা প্রচণ্ড, মানে এই জন্য এখনো মানে জন্মেছিল কিরকম এই আকর্ষণটা, এই উৎসাহটা জন্মেছিল কি করে? আসলে কি বলতো, বাবার, আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমাদের বাড়িতে গাড়ি ছিল। আচ্ছা, মাঝখানে একটু থামিয়ে দিচ্ছে তোকে বলছি, তুই মানে অনেক পুরুষই মানে রীতিমতো তোর প্রতি যেভাবে আকর্ষণ বোধ করবেন, ঠিক সেইভাবেই অপোজিট সাইড দিয়ে যারা ভীষণভাবে তোর প্রতি ঈর্ষান্বিত হবেন। তুই এত সুন্দর, এত স্পিডে গাড়ি চালাস যে পুরুষে যে মেয়েলিগো তা হার্ট করতে বা তাকে ব্যথা দিতে যথেষ্ট। মানে আমি সেটা আজকে তোকে জিজ্ঞেস করছি বা তোকে নানা ধরনের কমিউনিকেট করে জানছি বা বলছি বা দেখাতে সক্ষম হচ্ছি, কিন্তু আমার তার থেকে আগে থেকে আমার আইডিয়া ছিল। আমি দেখেছি মানে কত সুন্দরভাবে তুই কতটা স্পিডে, মানে কোনো অবলীলায় যেন, মানে আমাদের ওখানে হাত দিয়ে ওখানে করে সো মানে গান শুনতে শুনতে, একটা পেছনের গান চলছে, এটা শুনতে শুনতে তুই চালিয়ে যাচ্ছিস। ঠিক আছে, নে এবার বল তুই। দেখ, পুরুষ ইগো বলতে একটা আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে না একটা ট্যাবু আছে। সে ট্যাবুটা হচ্ছে ওমেন যারা মহিলা হয় তারা গাড়ি ঠিকমতো চালাতে পারে না, তারা যেখানে খুশি নিয়ে যায়, যেখানে খুশি, মানে তাদের সম্বন্ধে একটা ভীষণ ট্যাবু এটা তৈরি আছে যে তারা গাড়ি চালাতে পারে না। থেকে বড় কথা হচ্ছে গাড়ি চালালে তারা কিছু ভাঙবে, না হলে কিছু ফাইন করাবে। হ্যাঁ, আনফর্চুনেটলি আমার এই 24 বছর গাড়ি চালানোতে আমি কখনো কোনো গাড়ি ভাঙিনি, কোনো করিনি। এটা প্রাউড নয়, এটা আমার কনফিডেন্ট, এটা আমাকে আত্মবিশ্বাস, একদম আত্মবিশ্বাস আর গর্বের মধ্যে তো পার্থক্য আছে। হ্যাঁ, তো সে জায়গায় একটা হচ্ছে যে দেখ, পুরুষদের এই মনোপলি যেটা আছে, সেই মনোপলিটা এইটা অনেক মেয়ে ভাঙে, অনেক মহিলা ভাঙে। মহিলাদের মাথার মধ্যে, আমি তোকে বলে দিচ্ছি, মহিলাদের মাথার মধ্যে না একটা জিনিস প্রথমেই ঢুকিয়ে দেওয়া হয়, তুমি মহিলা, তুমি গাড়ি চালাতে পারবে না, তুমি কোথায় কি ঠুকে দেবে, কোথায় কি হয়ে যাবে, তুমি পারবে না। এই যে মাথার মধ্যে, ওনাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় না, এইটা যদি কোনো মহিলা এই জিনিসটা যদি ভেঙে বেরোতে পারে, দেন আর কোনো প্রবলেম হবে না আমার মনে হয়। তেমনি কোনো, কেননা মহিলাদের দেখ, মহিলাদের আমরা এখনো সেই যে সমাজে থাকি না, মহিলারা চট করে, মানে ম্যাক্সিমাম, আমি এক্সেপশনালের যারা মহিলা তাদের কথা বলছি না, কিন্তু মহিলারা এখনো হাজব্যান্ডের নামে গাড়ি আছে, সে গাড়িটা নিয়ে যখন বেরোতে হয় তার মাথার মধ্যে অনেকগুলো জিনিস ফ্যাক্টর কাজ করে। সে ফ্যাক্টরটা হচ্ছে, একটা হাজব্যান্ডের গাড়ি যদি বাই এনি চান্স ঠুকে যায়, বাই এনি চান্স গাড়িটা যদি কোনো ক্ষতি হয়, তাহলে হাজব্যান্ড আমাকে বিভিন্নভাবে স্কোল্ড করবে। এটা একটা জিনিস আছে। সেকেন্ড, রাস্তাঘাটে বেরোলে বিভিন্ন রকম অ্যাবিউজিং ল্যাঙ্গুয়েজের শিকার হতে হয়। তোকে আমি একটা উদাহরণ দেবো। একটা সময় আমি গাড়ি নিয়ে ঠিক আর্লি মর্নিংয়ে বেরিয়েছিলাম, তো অফিস আওয়ার ছিল। সেই সময় একজন ভদ্রমহিলা গাড়ি নিয়ে মাঝখানে, ওনার কোনো একটা কারণে গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে গেছিলো। ইভিন ওনাকে, আমি তখন ওনার পেছনেই ছিলাম, ওনাকে এত রকম অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ, গাড়ি নিয়ে বেরিয়েছেন কেন, গাড়ি নিয়ে কেন বেরিয়েছেন, আপনি যদি পারবেন না, আপনি যদি করতে পারবেন না, তাহলে আপনি কেন বেরিয়েছেন, এসব বলে ভদ্রমহিলা প্রচণ্ডভাবে ঘাবড়ে গিয়েছিলেন।
মানে প্রায় কাঁদো মাঁদো, উনি কী করবেন বুঝতে পারছিলেন না। ঠিক সেই সময় আমি ওনার পেছনে দাঁড়িয়ে রীতিমতো ওনাকে একটু গাইড করলাম। আস্তে আস্তে ওনার মানে যে ঘাবড়ে গেছিলেন সেটা থেকে ওনাকে বের করলাম। বের করে আস্তে আস্তে ওনাকে আমি বললাম যে আপনি যখন রাস্তায় বেরোবেন না, আপনি রাস্তাটাকে শাসন করবেন, আপনাকে কেউ শাসন করবে না, আপনি করবেন। আপনি কনফিডেন্সের সাথে আপনি যদি গাড়ি নিয়ে বেরোন, আপনি শাসন করবেন, আপনাকে কেউ বলবে না যে আপনি কেন নিয়ে যাচ্ছেন। আপনি তাকে উপযুক্তভাবে জবাবটা দেবেন যে বেশ করেছি, গাড়িটা নিয়ে বেরিয়েছি, এই কথাটা বলবেন। ইভিন এই সময় একজন ভদ্রলোক ওনাকে ওই কথাটা যখন বলছে, এমন সময় পাশ দিয়ে একজন ভদ্রলোক, আমি বলছি, আমি জানি না উনি ভদ্র কি না, তবু আমি ভদ্রলোকই বলবো, জামা প্যান্ট দেখে আমার মনে হয়েছিল। উনি তখন কমেন্টটা করেছিলেন যে মহিলা মানুষ গাড়ি নিয়ে বেরিয়েছেন কেন, যখন পারবেন না। বিশ্বাস কর আমি না ওই সময়টা প্রচণ্ড, আমি একটু খিস্তি দিই, তো আমি একটা চরমভাবে খিস্তি দিয়ে বলেছিলাম যে মায়ের পেট থেকে বেরিয়ে কি তুমি গাড়ি চালানো শিখে গেছো বাবা? তুমি তো শেখোনি, তুমিও কোনো এক সময় নওশিখিয়া ছিলে, তো এখন ইনিও সেই নওশিখিয়া। তো এদের প্রবলেমটা কি হচ্ছে? মেয়ে দেখলেই কুচকুচ করে মনে হয় না কিছু একটা বাজে কথা বলি। দেখে তো শিক্ষিত মনে হয়, দেখে তো মনে হয় যে ভালো চাকরি বাকরি করছো, এত সেজড়া কেন বলতে। তখন উনি আর কিছু বলেননি, যাই হোক, তো উনি বলেননি কিছু, কিন্তু আমি ওনাকে বলেছিলাম। তার পরবর্তীকালে উনি একদিন আমাকে ফোন করে বলেছিলেন যে আপনি যে কথাগুলো বলেছিলেন এটা আমাকে প্রচণ্ডভাবে মানে করেছে, মোটিভেট করেছিল। মোটিভেট ইন দ্য সেন্স ওনাকে প্রচণ্ড ইন্সপায়ার করেছিল। তো উনি পরবর্তীকালে খুব সাহস করে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। এখন ওই মহিলাকে যদি ওর বাড়ির লোক থেকে বারবার আশেপাশের লোক থেকে কেউ সাপোর্ট না করতো, উনি কিন্তু আর কোনোদিন গাড়ি নিয়ে বেরোতেন না। এই যে আমাদের মহিলাদের মধ্যে এই জিনিসগুলো ভয়টা ধরিয়ে দেওয়া হয়, ইচ্ছাকৃতভাবে ভয়টা ধরিয়ে দেওয়া হয়। এই ভয়টা থেকে যদি ওনারা বেরিয়ে যেতে পারেন মহিলারা, তাহলে আমি বলবো মহিলাদের মতো ভালো ড্রাইভিং না কেউ করতে পারবে না। এত সেফ ড্রাইভিং, এত সুন্দরভাবে ড্রাইভিং কেউ করতে পারবে না। আমি পুরুষদের কোনো ছোট করছি না, দেখো পুরুষদের ছোট করার প্রশ্ন নেই, কিন্তু তা বলে মহিলাদেরকে প্রত্যেক ক্ষেত্রে যে এই যে বলা হয় না, এটা আননেসেসারি বলা হয় মহিলাদেরকে একটা মানে আমি অনেক মহিলা ড্রাইভারকে দেখেছি যারা এত সুন্দর ড্রাইভ করেন, এত সুন্দরভাবে স্মুথলি ড্রাইভ করেন। তো পুরুষদের কি অ্যাক্সিডেন্ট করে না? পুরুষদের কি গাড়ির দ্বারা ঠোকা হয় না গাড়ি? তো তাদের দ্বারাও তো হয়, তাই এবং আমি মনে করি তাদের দ্বারা বেশি হয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তো স্বাভাবিকভাবেই তো মহিলাদের রেশিওটা কম, মহিলারা কম রাস্তাঘাটে গাড়ি নিয়ে বেরোন, ফলে কি হয় মহিলাদেরকে এই কথাগুলো শুনতে হয়। গাড়ি দিয়ে রাস্তা নিয়ে বেরোবে, গাড়ি তুমি রাস্তাকে শাসন করবে, তোমাকে কেউ শাসন করবে না। তো স্বাভাবিকভাবে এই জিনিসটা সবাইকে মনে রাখতাম। যদি মহিলারা গাড়ি নিয়ে বেরোন না, বলে আমার কোনো ভয় নেই, আমার সামনের দিকে 200 মিটার রাস্তাটা যদি ক্লিয়ার থাকে, আমি যদি এই কনসেপ্টটা থাকে আমার দুদিকে ডান দিকে বাঁ দিকে কি আছে, এই গাড়িটা বেরোবে, এই কনসেপ্টটা ক্লিয়ার থাকবে, কখন ব্রেক মারতে হবে আর কখন ক্লাচ দিতে হবে, এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আমার মনে হয় না যে আর কোনো প্রবলেম হবে। শুধু কনফিডেন্ট থাকবে, আত্মবিশ্বাসটা থাকবে, নিজের উপর ভরসা রাখতে হবে, দ্যাটস অল। আর এর বেশি কিছু হবে না। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করছি, আত্মবিশ্বাস তো ঠিক আছে রাখতে হবে, কিন্তু একটু মেন্টাল সাপোর্ট চাই। তো আমি প্রথমে আসি বাড়ির পুরুষরা, মানে ভাই, বাবা এবং স্বামী, পরবর্তী ক্ষেত্রে স্বামী এবং এখন ছেলে, এই 4 জন পুরুষ থেকে কীরকম সহযোগিতা বা কীরকম মানসিক যে সাপোর্ট বা সব কিছু কীরকম পেয়েছিস একটু ধাপে ধাপে যদি বলিস। দেখ, পার্সোনালি আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে যে সাপোর্ট পেয়েছি, আমি মানে এখন ছেলে বড় হয়েছে, ছেলে তো ভীষণভাবে সাপোর্ট দেয়, ছেলে দিয়ে আমার বাড়ির সবথেকে মজার ব্যাপারটা হচ্ছে কি জানিস, আমার বাড়ির 3 জনই ড্রাইভার, মানে 3 জনই গাড়ি ড্রাইভ করতে পারে এবং ভালো খুব ভালো করতে পারে। মানে এটা আমাদের একটা মানে ভাগ্য বলতে গেলে। 3 জন আছি, 3 জন সদস্যই সুন্দর সুপার ড্রাইভার, কোনো অসুবিধা নেই। আর সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে আমার যে ইয়েটা আছে, মানে আমার হাজব্যান্ড যে মানে যার সাথে আমরা দুজনে একসাথে গাড়ি চালানো শিখেছি, আমি এই না কেন আমি প্রত্যেকটা কাজে ওর এত সাপোর্ট থাকে আমাকে, ও এতটাই আমাকে বলে, মানে সাপোর্ট করে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি প্রচণ্ড বিন্দেশ। মানে ধর আমি কোথাও যদি কোনোভাবে কোনো প্রবলেম হয়,
ও ঢাল হয়ে আমার সাথে দাঁড়ায়। আমাকে মেন্টাল সাপোর্টটা দেওয়াটা খুব দরকার থাকতো প্রথম এবং সে আমাকে মানে আমার হাজব্যান্ড আমাকে প্রচণ্ডভাবে সাপোর্ট দিয়েছে। হ্যাঁ, তো এখন আমার ছেলে দিচ্ছে, মানে প্রচণ্ড পাশে থাকছে, ছেলে থাকছে। পরিবারের সাপোর্টটা প্রচণ্ড দরকার। তুই শুধু ড্রাইভিং ক্ষেত্রে নয়, কিন্তু পরিবারের সাপোর্টটা, একে অপরকে সাপোর্ট দেওয়াটা এটা প্রত্যেক ক্ষেত্রে দরকার। প্রত্যেকটা একটা মহিলাকে যদি তুই ঠিকমতো সাপোর্ট দিস না মেন্টালি, আমি বলবো না সবসময় যে তো মানে পাশে থাকিয়ে ফিজিক্যালি আমার সাথে থাকতে হবে এরকম, মেন্টালি হ্যাঁ তুমি পারবে, এই একটা ওয়ার্ড না, এই একটা সেন্টেন্স যদি বলে ফেলে তুমি পারবে, তুমি ঠিক পারবে, তুমি যাও, তুমি ঠিক পারবে, এই কথাটা না প্রচণ্ড ভারী কথা। আসলে কি জানিস তো, মানে আমার মনে হয় যে বেশিরভাগ পুরুষ তার সঙ্গিনীকে বলতে চান না এই কথাটা, সব সময় ছোট করতে চান যে না তুমি কি করেছো, ও তো এরকম, ও এই ভয় পায়, ও এটা ভেঙে দেবে, ওটা মানে সব সময় ছোট করে 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 একটা খুব সুন্দরভাবে উনি সায়েন্টিফিক্যালি নিচু ভাবে করিয়ে তাকে মানে মানসিক, হ্যাঁ, একটা ইয়ে করে দিতে, ডাউন করে দেওয়াটা, এটা অনেক পুরুষদের মধ্যেই দেখ, পুরুষদের মধ্যে একটা জিনিস আমাদের তো বলা তো যায় না, আমাদের মেল ইগো যেটাকে বলে, মেল ইগোটা এতটাই ভারী হয়ে যায় যে ওই মেল ইগোর চক্করে অনেক সংসারে অনেক অশান্তি তৈরি হয়। অনেক মহিলা যাদের সত্যিকারের বলতে গেলে প্রতিভা আছে, বিভিন্ন সেক্টরে প্রতিভা আছে, তারা সেটা নিজেদেরকে সেটাকে সাপোর্ট না পাওয়ার জন্য না ওরা করতে পারে না, ওরা মানে ওই প্রতিভাটার বিকাশ হয় না, এটা মানে আনফরচুনেট। আর যারা এই সমস্ত নেগেটিভিটির থেকে বেরিয়ে লড়াইটা করে এগোতে পারে তারা সাকসেসফুলি হয়েছে তাদের কারণে। এমন তো নয় যে পরিবারে সবসময় যে সবাই মিলে সাপোর্ট করে না, তবু মনের জোরটা থাকে, ওটাতে অনেকটা জোর পাওয়া যায়। এবার যদি না থাকে তাহলে তবুও আমি বলবো এগোতে, নিজের উপর যদি আত্মবিশ্বাস থাকে আমি বলবো এগোতে। কেন এগোতে? এতে সাফল্য কোনো না কোনো সময় আসবেই। হ্যাঁ, প্রথম দিকে একটা স্ট্রাগল পিরিয়ড চলবে, হবে, কিন্তু আসবে। এই পজিটিভ থিঙ্কিংটা যদি সবার মধ্যে থাকে আমি মনে করি মেয়েদেরকে আটকানো খুব মুশকিল হবে। মেয়েদেরকে দেখ, আমাদেরকে কি অনেক সময় শুনতে হয় তুমি হাউসওয়াইফ, তুমি হাউসওয়াইফ, এই যে কথাগুলো শুনতে হয়, আমি এই কথাটাকেই পজিটিভ নিই না। হ্যাঁ, আমি হাউসওয়াইফ, আমি একটা বাড়িকে তৈরি করছি, আমি একটা বাড়িকে সংসারকে সামলাচ্ছি, এটা চারটিখানি কথা নয়, 100 বার নয়, একদম। শুধু বাড়ি সামলাচ্ছি না, বাড়ি সামলেও সব দিক সামলাচ্ছি। আজকে আমি একটা হাউসওয়াইফ, তথাকথিত হাউসওয়াইফ, আমি কিন্তু সমস্ত দিকেই করতে পারি। আমি গাড়ি চালাচ্ছি, আমি আমার পরিবারকে সময় দিয়েছি, ছেলেকে পড়িয়েছি, সমস্ত কাজই করেছি, রান্না করেছি, বাড়ির যাবতীয় যা করা দরকার সবগুলোই করেছি। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে মহিলাদের এই পরিবারের এটা একটু না, মহিলা পারে করতে পারে, কেন পারবে না? না পারার কিছু নেই। মহিলাদের শুধু নিজেকে ইয়ে করতে হবে, উজ্জীবিত করতে হবে। আমি নিজেকে করবো না, আমাকে কেউ করে দেবে, এই চিন্তা ভাবনাটা মহিলাদেরকে শেষ করে দেয়। আমি পারবো না, আমার হবে না, আমি কি হবে, মানসিকভাবে ভেঙে দেওয়াটাও একটা সূক্ষ্ম হাতিয়ার হয়ে ওঠে পুরুষের, সেটাও একটা কাজ করে, ওইটাকেই ওভারলুক করে এগোতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলি তাহলে, প্রথম জীবনে তোর বাবা হয়তো একটু অপ্রত্যক্ষ একটু সাপোর্ট দিতেন? বাবা মা দুজনেই। হ্যাঁ, আমি এমন একটা বাড়ি থেকে উঠে এসেছি যেখানে তখনকার সময় আমি আমার বাবা মাকে প্রচন্ড পরিমাণে আমাকে স্বাধীনতা বলতে আমি কোনো স্বাধীনতার অপব্যবহার করবো না, কিন্তু আমাকে এমনভাবে আমাকে ওনারা তৈরি করেছেন যে কোনো কঠিন পরিস্থিতিতে আমি এগোতে পারবো। এই কনফিডেন্টটা আমাকে দিয়েছে আমার বাবা মাই দিয়েছে। হ্যাঁ, তুই পারবি, কেন পারবি না, তুই এটা করতে পারবি। তাহলে মায়ের তরফ থেকেও বিশেষ একটা বাধা আসেনি? মা তো প্রচন্ড আমার মা অ্যাকচুয়ালি ছিলেন কি জানিস তো, মানে মা ছিলেন টিচার এবং তখনকার সময় বামপন্থী ছিলেন ভীষণভাবে। তো মা প্রচন্ড প্রগতিশীল মহিলা ছিলেন। হ্যাঁ, উনি নিজেই মানে এত কাজকর্ম করেছেন ওই সময়ে, মানে তখন মানে ওই 80-90 দশকে।
তো সেই জায়গায় আমাকে তো আমি মনে করি আমি আমার মায়ের কিছুই নয়, মানে কিছুই পাইনি, এরকম একটা ঘটনা মনে হচ্ছে। কেন মা এত বেশি আমাদেরকে তৈরি করেছেন যে যে কোনো পরিস্থিতি করতে হবে, তোমরা পারবে না কেন? মানে আমি গাড়ি চালাচ্ছি, আমি ওই সময় একটা মানে মফস্বলে গাছে উঠছি, চুরি চামারি করছি, এ করছি, মা বাবার কাছ থেকে আমি প্রচণ্ড সাপোর্ট পেয়েছি, মানসিক জোরটা পেয়েছি। চুরি চামারি মানে গাছের ফল বা এইগুলো করতাম, এগুলো? হ্যাঁ, চুরি চামারি মিনস ওই রকম মারপিট করতাম প্রচন্ড কলেজ লাইফে। তো তোকে দেখে মনে হয় না এত সুন্দরী মহিলা কখনো মারপিট করতে পারে। করেছি আমার নামে বিয়ের আগে 2-3টে পুলিশ কেস ছিল। তো পুলিশ কেস ছিল, মানে আমি একজন কলেজের প্রফেসর ছিলেন বাংলা ডিপার্টমেন্টের, আমার ডিপার্টমেন্টে, বাংলা ডিপার্টমেন্টে, উনি মেয়েদেরকে খুব নোংরা ব্যবহার এক্সকারশনে নিয়ে গিয়ে করেছিলেন। তো ওনাকে আমি একটু ধাতা নিয়ে দিয়েছি, মারতেও যাইনি রে, মারিনি তো ধাতা নিয়েও। তো মিষ্টি মারিনি রে, তখন সো সুইট। তখন উনি একটু দুঃখ পেয়ে গিয়ে, যাই হোক, উনি আমার নামে একটা FIR করে এসেছেন, অ্যাটেম্প টু মার্ডার। তখন এত সুন্দরী মহিলার অ্যাটেম্প টু মার্ডার, উনি হয়তো মন থেকে মরেছিলেন তাই। পরে এবার ঘটনাটা অন্য হয়ে গেল, ওনাকে তো কলেজ থেকে বার করে দেওয়া হলো, রাস্ট্রিগেট করে দেওয়া হয়েছে। তো আমার সাথে ওনার একবার প্ল্যাটফর্মে দেখা হয়েছে, দেখা হওয়ার পর ওনার কলারটা ধরে আমি একটা ঠাটির চড় মেরেছি। আমি যেটা আমি করিনি, আপনি আমার নামে দিয়েছেন, এটা করে নিলাম। তখন ওনার মানে এছাড়া কি বলা যায় না। আচ্ছা আচ্ছা, আমি এখন তাহলে আবার আমাদের এই যাত্রাটায় আসি। আচ্ছা, তোকে আমি একটা কথা বলছি, তুই কিসে কি প্রাইজ পেয়েছিস একটু বলা যাবে? আমি প্রথম কথা হচ্ছে, ছোট থেকে আমি প্রচণ্ড স্পোর্টসে প্রাইজ পেতাম, স্কুল কলেজে বিভিন্ন স্পোর্টস হতো, সেটাতে আমি বিভিন্ন রকম প্রাইজ পেয়েছি। আর ডিস্ট্রিক্টে খেলাধুলাতে পেয়েছি, রান, লং জাম্প, এটসেট্রা ছেড়ে দিয়ে ওগুলো তো হয়ে গেল। তারপরে প্রাইজ পেয়েছিলাম আমি আমাদের ওখানে ফুটবলের প্রাইজ পেয়েছিলাম। ফুটবল, তার মানে তুই ফুটবল খেলতি? হ্যাঁ, ফুটবল খেলতাম, আমি প্রচন্ড ফুটবল ভালো খেলতাম ফুটবলটা। একবার ভালো করে মুখটা দেখি। মানে আমি না কোনো, বিশ্বাস করে, আমি না সুতোর কোনো কাজ জানি না। মিডফিল্ডার না, আমি স্ট্রাইকার। আচ্ছা, স্ট্রাইকার। এবার যেখানে পজিশন হতো আমাদের, আবার কোনসা মিডফিল্ডার ব্যাকই কোনসা ইয়ে ছিল, এই রাইট উইঙ্গারে দরকার কাউকে, তো ওখানে ব্যাকআপ দিচ্ছে, এখানে লেফট। ছোটবেলা থেকে এইসব নিয়ে প্রচন্ড আমাদের চর্চা, বাড়িতে এইসব ছিল। মানে আমার কর্তা মশাই, ও আরো ভালো খেলতো, ও খুব ভালো খেলাধুলায় ছিল। তো সেই কারণে ও খেলাধুলাতে ভীষণ। আর আমার ছেলে, আমার সেই মানে খেলা হবে দুইজন মিয়া ছেলে হয়ে গেছে আন্ডার 16 বেঙ্গল দলের ইয়ে ছিল, ও খেলেছে ক্রিকেটে। আচ্ছা, ও ভালো খেলতো। তারপর পড়াশোনার জন্য চলে গেল বাইরে, সে আর হলো না। তো আমাদের পরিবারটা না একটা অদ্ভুত পরিবার। মা বাবা খেলাধুলা করতো, ছেলেও খেলাধুলা করেছে, মা বাবা ড্রাইভিং করেছে, ছেলেও করতো, মানে এইরকম ব্যাপারটা। শুধু মানে আমার ছেলে খুব ভালো রান্না করতে পারে, কিন্তু আমার কর্তা ওটা রান্না করতে পারে। দারুণ অ্যাচিভমেন্ট। হ্যাঁ, সত্যি শুধু মানে ইয়ে নয়, শুধু মানে ঘর সামলাল দেওয়ার বা ড্রাইভার বা এত কিছু না, তার বাইরে ফুটবল প্লেয়ার নয়, ছেলেকে খুব সুন্দর করে মানুষ করে সে রীতিমতো রান্না শিখিয়েছে। মানে সত্যি, মানে এটা রান্না খুব ভালো, এগুলো অনবদ্য। আমার বাড়িতে যাবি, ও রান্না করবে, ও ভালো রান্না করতে পারে। এবং খুব আমাকে মঞ্চ বলে, মা তুমি না একটু অগোছানো, মানে ও এতটা গোছানো, ও নিজের রুম টিম গোছানো, ইভিন বাসন, কখনো যদি কাজের মেয়ে না আসে, ও বাসন টাসন ধুয়ে দেবে, এই করে দেবে, ওগুলো সব পারে করতে, মানে অসুবিধা হয় না। তুই ওকে যে পরিস্থিতিতে দিয়ে দিবি, ওখান থেকে বেরিয়ে চলে আসবে। মানে এটা পুরোপুরি মায়ের কিছুটা মায়ের ইয়ে ছিল। আমি ওকে ওই রকম, মানে আমাকে অনেক রকম ভাবে কথা শুনতে হয়েছে যে ছেলেকে দিয়ে কেন এই কাজগুলো করে। আমি বেশ করেছি, ছেলেকে দিয়ে করাবো না তো কাকে দিয়ে করাবো? ওটা ওর বড় হয়ে প্রচুর কাজে এসেছে। এটা এরকম না, প্রত্যেকটা সন্তানকে না মিনিমাম কাজগুলো শিখে নিলে, সন্তানরা শিখে নিলে না, যে কোনো পরিস্থিতিতে ওরা বেরিয়ে আসতে পারবে, ওখানে কারোর উপর ডিপেন্ড করতে পারে। আমাদের মনে হয় না এই যে পাশ্চাত্যে যে একটা কালচার আছে না, সব কাজ নিজেরা করা, এটা কিন্তু আমাদের এখানেও যদি করা যায় না, সবাই সবার কাজটা নিজেরা করে নিত, কারোর উপর ডিপেন্ড করা দরকার হতো না, তাহলে অন্তত মেয়েদের উপর এতটাও প্রেশার আসতো না।
মেয়েরা মানে করবে মেয়েরা। আমার ছেলেরকে আমি একটা জিনিস বলেছিলাম যে তোর বউ যদি রান্না করতে না পারে ওটা কিন্তু ওর কোনো নয়, মানে এমন নয় যে ও পারছে না ও এটা কোনো ফ্যাক্টর নয়। ফ্যাক্টরটা মেন হচ্ছে যে তুই পারিস রান্নাটা করতে। যে কোনো একজন দুজনের খাওয়ার যে কোনো একজন রান্না করলেই হবে। ও অফিস থেকে আসবে, তুই অফিস থেকে আসবি, এসে উপরে ঠ্যাঙের উপর ঠ্যাংটা তুলে রিমোট নিয়ে টিভি দেখবি, এটা যেন কখনো না হয়। দুজনেই তো তোরা অফিস করেছিস, তো স্বাভাবিকভাবে দুজনকেই তোদের করতে হবে। দুজনেই কাজ করে এসেছিস, দুজনেই একই জায়গা থেকে কষ্ট করে এসেছিস, তো কেন সেটা কেন ও কেন একা করবে? ও করবে না, ও যা করবে দুজনে মিলে করতে হবে। এবং আমি এই না ছেলের মধ্যে এই জিনিসটা তৈরি হয়েছে যে না এটা কোনো মেয়েদেরকেই রান্না করতে হবে এরকম কোথাও কোনো ভগবদ গীতা থেকে শুরু করে উপনিষদ বেদ কোথাও লেখা নেই ভাই। এখানে সবাই যে পারবে সে করতে পারে, সে করবে, এটা কোন ফ্যাক্টর নয়, এটা করাটা কোনো ফ্যাক্টর নয়। আচ্ছা আমি তোকে একটা কথা জিজ্ঞেস করি, তুই যে এই রোডে এরকম চালাস বা এরকম তুই নানা রকমের অফার পাস বা প্রাইস পাস, তো তোকে রাস্তায় যে সহযাত্রী তাদের থেকে কোনো রকম হেনস্থা পেতে হয়েছে কখনো? আমার এটা ভাগ্য বলতে গেলে আমি কখনো হেনস্থা পাইনি, উপরন্তু আমি অনেক সাহায্য পেয়েছি। ধর মাঝরাত্রে আমি কোথাও হাইওয়েতে আটকে গেছি, তো ওরা আমাকে রাস্তা তৈরি করে দিয়েছে। এমন একটা ঘটনা হয়েছে, আমি তখন মেদিনীপুর থেকে আসছিলাম রাত্রিবেলা, তখন রাত্রি কত 11:30-12টার সময়, একাই ছিলাম, এই গাড়িটাই সঙ্গে ছিল। তো এবার ওই গাড়িতে আমি আসছি, সেই সময় গাড়িটা কোনো একটা কারণে হাইওয়েতে জ্যাম রয়ে গেছে। তো ট্রাকগুলোর পিছনে সাইডে আমি করে একটা জায়গায় আটকে গেছি। তো ওরা কি করলো, অপোজিট রাস্তাতে আমাকে যাওয়ার জন্য ওরা কি করলো, নিজেরাই ওই ডিভাইডারের উপরই কোথা থেকে ইট জোগাড় করে দিয়ে ওরা আমাকে ওইখানে দিয়ে রাস্তা তৈরি করে দিল। ট্রাকের যে ড্রাইভাররা ওরা সবাই মিলে রাস্তা তৈরি করে আমাকে অপোজিট রাস্তা দিয়ে ছেড়ে দিল, মানে আমি যাতে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারি। আমি এরকম অনেক হেল্প পেয়েছি, এরকম ব্যাপার নেই। আমার অনেক কথা বলেছে, তো আমি সঙ্গে সঙ্গে সেগুলো জবাব দিয়েছি। আর যেহেতু মানে তেরে যদি লড়াই না করি আমরা, তাহলে পুরুষ বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যগ্র মেদিনী বলে ঘোষণা করবে। পুরুষ বলবে না, পুরুষদের মধ্যে আছে যে এদেরকে এরকম ভাবে কথা বলাটা, আমার পুরুষ 70 উপর বিশাল একটা মানে গর্ব এটা। এই আমি যদি কোনো মহিলাকে এরকম ছোট করতে পারি, এটা আমার যেন না, যেটা আমি একজন পুরুষ মানুষ এটা সোচ্চারভাবে প্রমাণ করছে। কিন্তু সেই মহিলাটা যদি একবার এরকম হয়েছিল, আমি একটা ঘটনা বলছি, একটা অটো ঠিক ওই দমদম নাগের বাজারের ওই দিকটাতে, তো অটো কিছুতেই জায়গা দিচ্ছে না আমাকে, হয়তো ওর মিরর দিয়ে দেখতে পেয়েছে যে মহিলা ড্রাইভার, তো দেখেছে, যেই ও দেখেছে মহিলা ড্রাইভার ও কিছুতেই জায়গা দিচ্ছে না। তো একটা সময় আমি ওকে এসে একটু হালকা, আমাদের তো অনেক সময় থাকে না, একটা টাইমিং থাকে, এদিক ওদিক একটু করে নিয়ে আমি ওকে নিয়ে না ও সামনে গিয়ে ওকে আটকে দিয়েছি। তো আটকে দিতে ও পরবর্তীকালে ও আমার বাঁ দিক দিয়ে যাওয়ার সময় বলছে, আপনি এরকমভাবে নিয়ে গেলেন কেন? হ্যাঁ, আর দেখে আমার অটোতে এক্ষুনি যাত্রী লেগে যেত। আমি এটা তো তোর আগে ভাবা উচিত ছিল, যাত্রী তোর লেগে যেত। আর সেকেন্ড তুই বাবাকে বলেছিস যে রাস্তাটা দলিলটা এখানে ঝুলিয়ে রাখবি, বাবা যে তোর নামে রাস্তাটা করে দিয়েছে দলিলটা ওটা ঝুলিয়ে রাখবি, তারপরে তুই তারপরে আর ও কিছু করছে না, আমার আর কিছু বললো না, তখন চুপ করে চলে গেল, আমি বেরিয়ে গেলাম। তো বেরিয়ে গেছে। তবে হ্যাঁ, একটা কি হয় বলতো, যে মহিলাদের মধ্যে অনেকেই আছে যে মানে ছোট, আমি আজকে একটা মানে এরকম একটা বড় একটা হাতির মতো গাড়ি নিয়ে যাচ্ছি, তার জন্য কিছুটা হলেও রাস্তায় একটা লোকের একটা ভয় থাকে। কিন্তু আমি দেখেছি অনেক মানে যারা একটু ছোট টাইপের গাড়ি নিয়েও যাচ্ছে মহিলারা, কিন্তু তারা প্রচন্ড আত্মবিশ্বাসের সাথে গাড়ি চালিয়েছে, ওখানে কাউকে কোনো জায়গাই দেয়নি, কোনো রকম ভাবে খুব সুন্দরভাবে চালিয়েছে। এরকম আমি দেখেছি, আমার ভালো লাগে। এবং যখন দেখি না আমার মধ্যে আমার ভীষণ আনন্দ হয়। আমি চাই সবাই গাড়িটা নিয়ে, আমি অনেকজনকে গাড়ি চালানো শিখিয়েছি,
অনেকজনকে গাড়ি হ্যাঁ, চালানো আমার একটা কথা মনে হয়, যারা ঈর্ষা পরায়ণ হয় বা পরশ্রী কাতরতা থাকে, তারা কিন্তু নিজেদের অক্ষমতা থেকেই এই ব্যাপারটা গড়ে ওঠে, মানে আমার মনে হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, তুই যখন ভালো গাড়ি চালাবো, আমি তো দেখেছি, আমি তো রাত দখলের সময় আমি তো তোর গাড়ি করে বিয়ে করে গেছি এবং তোর বাইক করে গেছি, যেটা আগে বলছিলাম। তো আমরা কি এখানে কোথাও চা খেতে নামবো? ওই জন্য আমি দেখছি। হ্যাঁ, তো আমি সেটাই দেখেছি। তো দেখি আমি মনে মনে ভাবছিলাম যে মানে এত একটা লুকোনো প্রতিভা যে ভাবা যায় না। চায়ের দোকান বোধহয় বন্ধ। না, পিছন দিকে একটা চায়ের দোকান আছে। আচ্ছা, তুই এগোবো একটু, চল এগিয়ে যাই, একটু এগিয়ে যাই, আমি একটু এগিয়ে যাই। আমরা ভালো জায়গায় মানে গাড়িটাকে সাইড করে দাঁড় করাতে পারলে সুবিধা হয়। তো আর এমনিতে আর যে পাড়া প্রতিবেশী বা তাদের কিরকম তোর প্রতি যে ভিউটা, সেটা কিরকম? আমি যে সোসাইটিতে থাকি, আমি বলাটা ভুল হবে, আমরা যে সোসাইটিতে থাকি সেখানে প্রথমে একটা মহিলা এরকম একটা গাড়ি নিয়ে বেরোচ্ছে, প্রথম তো একটা একটু চোখটা কপালে তোলার মতো সিচুয়েশন তৈরি হয়। তারপর যখন সেই মহিলাটার একটু দেখে না যে মহিলাটাকে বেশি করলে মহিলাটা যে কোনো সময় মানে ছবল মারবে বা ধর মহিলাটা একটু দেবে আর কি, উল্টো পাল্টা মানে জবাব দিতে পারবে, তখন সামনে থেকে এসে কি বলবে, কি ভালো গাড়ি চালাও, কি সুন্দর। আমার তো ভীষণ, জানো আমি না ভয়ে বার হতে পারছি না গাড়ি নিয়ে, এই তো মনে হচ্ছে যে গাড়ির এই আশেপাশে কেউ আমাকে ঢুকে দেবে। তুমি যে কি করে পারো আমি বুঝতে পারি না। আমারও কিন্তু লাইসেন্স আছে, কিন্তু আমি গাড়িটা নিয়ে বেরোই না, বুঝেছিস তো? তার মানে দেখা যাচ্ছে যে শুধু পুরুষ মানুষ নয়, নারীরাও শক্তের ভক্ত, নরমের জম। হ্যাঁ, নারীদের মধ্যে ওই জিনিসটা আছে, আমরা যে বলি না, নারী কিন্তু আলাদা ভিন্ন জগতের মানুষ নয়, না। তারা তো এই জগতেরই। সুতরাং এই জগতের মতোই তাদের। চা খেতে নামবো না আমরা? হ্যাঁ, চা খেতে নামবো। তুই বল কি হয়েছে? এই এবার চাটা খাওয়া হয়ে গেল, আমাদের চা খাওয়া হয়ে গেল। হ্যাঁ, দারুণ চা খেলাম। এবার দারুণ চা খেলাম, সত্যি এরকম একটা রাস্তার ধারে এত ছোট্ট একটা ইয়েতেও এরকম গুলো ভেঙে দিয়েছে, ওই জন্য। হ্যাঁ, তো চল তাহলে আমরা আবার একটু গল্প শুরু করি। হ্যাঁ, ঠিক আছে। তো আমি তোকে একটা কথা বলছি, তুই যে জাগুয়ার বা এরকম থেকে যে ডাক আসছে তোকে, তখন তুই এটা আসা কবে থেকে শুরু হলো বা কিভাবে শুরু হলো? না, ওরা কি করতো, আমি 2012-তে যখন র্যালি একটু করলাম, দুটো র্যালি করেছিলাম। একটা হচ্ছে তোর কবিগুরু একটা ছিল, একটা কলকাতা অন হুইলস ছিল, তারপরে একটা পাজেরো থেকে একটা র্যালি হয়েছিল যে লেটস গো টু দ্য রোড বলে একটা ছিল, ওগুলো ইউটিউবে আছে। যাই হোক, এই র্যালিগুলো যখন করার পরে তারপরে ওরা মানে পাজেরো থেকে কিছু নাম সিলেক্ট করা হয়েছিল, তো সেই জায়গায় দাঁড়িয়ে তো ওরা আমাকে জাগুয়ার থেকে ডাকা হলো, যে ওটা তখন বেহালার ওই যে ফ্লাইং ক্লাব ছিল, ওখানে আমাকে ডাকলো। ডেকে ওই গাড়িগুলো ওদের যতগুলো গাড়ি আছে সব বিভিন্ন মানে জাগুয়ার, রেঞ্জ রোভার, এই সব গাড়িগুলো, তো সেই গাড়িগুলো তুই আমার ফেসবুকে পিন করে একটা ভিডিও আছে দেখবি, জাগুয়ার F32 গাড়িটা চলছিল, আমি ড্রাইভ করছিলাম ওটা। তোর ইউটিউবের নামটা বলে দে। আমি ইউটিউবে ওই পাজেরো, মিৎসুবিশি পাজেরো কলকাতায়। আচ্ছা আচ্ছা, ওটা আছে, তো ওরাই ওটা করেছিল। তো স্বাভাবিকভাবেই তো মিৎসুবিশি পাজেরোর যে এটা ওরা করেছিল, প্লাস কয়েকটা র্যালি ছিল, তো সেইগুলোতে আমরা করেছিলাম। তারপর তোর ওই জাগুয়ার বল BMW থেকে একবার করছিল, অডি থেকে আবার অডিট করার জন্য ডেকেছিল, গাড়ির অডিট আর কি, তো ওইটার জন্য ডেকেছিল। ওরা একটা দেয় আর কি, মানে যারা একটু গাড়ি ব্যাপারে ইন্টারেস্টেড, একটু ভালো করতে পারে তাদেরকে ডাকে, সিলেক্টেড কিছু মানুষজনকে ডাকে। তো আমি র্যালি করতে তোর পুনেতে গেছি, তোর র্যালিতে মিৎসুবিশি থেকেই ওরা নিয়ে গেছিলো, তো এরকম বেশ কয়েকটা জায়গায় গিয়েছিলাম। তারপরে চোখের একটু প্রবলেম থাকার জন্য আর
আমি ওটা কন্টিনিউ করতে পারলাম না। সাংসারিক প্রবলেম তো থাকেই, এগুলো প্রবলেম ঠিক নয়, এটা রেসপন্সিবিলিটি। এটা আমরা তোর আলোয় ঢুকছি, তাই তো? আমার আলোয় ঢুকছিস, মা আসছেন, এই একটা সুন্দর একটা ব্যানার তৈরি হয়ে আছে। হ্যাঁ, মা আসছে অ্যাকচুয়ালি, কারণ মা কারোর সৎ মা, যাকে সেসব প্রশ্নে যাবো না, আমরা ওইদিকে যাবো না। আমার কার সৎ মা আমরা এটা দেখেছিস? কোনটা? কমপ্লেক্সটা ঘোরাই তোকে, চল। আচ্ছা, এই সম্পর্কে একটু কথা বলে নিই আগে, তারপরে আমরা। এটা হচ্ছে পাজেরো স্পোর্টস, একটা লিমিটেড এডিশন ভার্সন। এটা 3000 সিসির গাড়ি আছে, 3000 সিসি অরিজিনাল এসইউভি যেটা বলে। আমাদের এখানে যে এসইউভির নাম দিয়ে যে গাড়িগুলো চলে সেগুলো বেসিক্যালি হচ্ছে আরবান এসইউভি, ওগুলো সিটির মধ্যে। এটা হচ্ছে অফ রোড, এর 4 হুইল ড্রাইভ আছে ও 2 হুইল ড্রাইভ আছে। তো 4 হুইল ড্রাইভ আছে, প্লাস পাওয়ার তোর 16 ইঞ্চ অ্যালয় হুইলস থাকে। এটা অনেক পুরনো ভার্সন, এখন মিৎসুবিশি ইন্ডিয়া থেকে শুট চলে গেছে, পরবর্তীকালে হয়তো আসবে। তো এই গাড়ি আমার পার্টস পেতে অসুবিধা হয় না? না, পার্টস পেতে খুব একটা অসুবিধা হয় না, ওরা এখন পার্টস সাপ্লাই দেয়। আর রিসেন্টলি তো গাড়ি একটা সার্ভিসিং করানো হলো, ইয়ে হচ্ছে। আর গাড়িটা চালিয়ে ভীষণ স্মুথ গাড়ি, খুব ভালো গাড়ি। গাড়ি টেকনিক্যালি আমি আর কিছু বলবো না, কেন টেকনিক্যালি এই জিনিসগুলো বলতে গেলে আলাদা একটা বিশাল বড় একটা ভার্সন তৈরি হয়। তাহলে সেটা আরেকদিন, তাহলে একদিন কি গাড়ি কি আছে, প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট আমি সব গাড়িগুলোর বলে দেবো। টয়োটার বলে দেবো, ফরচুনারের কি আছে একদিন, তাহলে আরেকদিন একটা বসা যাবে, আরেকদিন বসা যাবে। আচ্ছা, টেকনিক্যালি কি থাকে, কি আছে গাড়ি, কোন গাড়িটা কোন ভালো, এইরকম ব্যাপারটা আমি বেশ। তাহলে মানে আমরা কিন্তু বুক করে রইলাম, হ্যাঁ রাখলাম। আর আরেকটা কথা বলছি, তাহলে ওপরে গিয়ে আমি তোর সার্টিফিকেটগুলোটা দেখতে পারবো তো? হ্যাঁ আছে, সব সাজানো আছে। আচ্ছা চল, তোরা আমরা দেখে নিই। এইটা তোর 2023-24 আমি একটা ইয়ে পেয়েছিলাম, একটা র্যালি করে একটা গিফট পেয়েছিলাম রশনি গ্রুপ থেকে। আর এটা তোর এই কলকাতা অন হুইলস থেকে একটা ট্রফি দিয়েছিল। আচ্ছা, এটা উঠে গেছে, ওদের তো ওই ইয়েগুলো থাকে তো। আচ্ছা, এটা একটা আছে। আর এখানে তো এই হচ্ছে তোর মামের অ্যাচিভমেন্ট, ও ইয়ে করছে। তো এটা হচ্ছে তোর জ্যাগুয়ার থেকে, ওরা আমাকে যে ইয়ে করে জ্যাগুয়ার থেকে এইগুলো ওগুলো একটা দুটো মনে আমি খুইয়ে ফেলেছি। এটা হচ্ছে মিৎসুবিশি পাজেরোর, এটা তোর এগুলো মানুষ ফলায় দেখায়, আর তুই সব চেপে চুপে রেখেছিস। এইগুলো আর কি দেখাবো, এই জিনিসগুলো ছিল, মানে আরো একটা ছিল সার্টিফিকেট ছিল, সে হারিয়ে গেছে। দুধটা মানে ওখানে। বাহ, তার মানে তুই সব দিক দিয়েই সম্পূর্ণ। হ্যাঁ, সেটাই দেখছি, এত বই, তার মানে তুই পড়াশোনাও খুব বেশি করিস। হ্যাঁ, বই পড়তে ভালোবাসিস, প্রচন্ড বই পড়তে পারি। বাহ, দারুণ দারুণ দারুণ। সব এখানে আছে নরেন্দ্র মিত্রের ওই সমগ্র। বাহ, অপূর্ব। সমরেশ বসু রচনা বলি ওখানে, ওই যে ওখানেও আছে সব। আচ্ছা, বাহ, ঘরটাও কি সুন্দর সাজানো গোছানো। বাহ, যত দেখছি তত এত ডাইভার্সিটিতে আমি মানে রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। সব ওখানে আছে, তুই ওখানে পাবি। বাহ, অপূর্ব। ঘরে কি ছেলে আছে? ছেলে আছে শুধু। হ্যাঁ, ছেলের সাথে একটু দেখা করা যাবে আমরা? হ্যাঁ, আমি রুদ্রাণী। আচ্ছা, হ্যালো। তো তোমার নাম সায়ন্তন? হ্যাঁ, তুমি কি মায়ের একমাত্র সন্তান? আচ্ছা, তোমার কেমন লাগে এরকম তোমার মা যে এরকমভাবে অ্যাচিভমেন্টগুলো ইয়ে করে, বা এত যে রাস্তায় এরকম বোল্ডলি গাড়ি চালায়, বিং আ উমেন? হ্যাঁ, মানে হাউ ইউ ফিল? মানে
ইনিশিয়ালি তো আমি অনেক কমই দেখতাম এরকম উইমেন যারা ড্রাইভ করে বা কিছু করে। তো তো তখন ইনিশিয়ালি একটা খুব সারপ্রাইজিং ব্যাপার হতো, যেমন রাস্তাঘাটে কোথাও গেলে লোকেরা এরকম বলে না কি উইমেনরা গাড়ি চালাতে পারবে কি না বা কীরকম কিছু না। তো এখন যখন আমি মামের অ্যাচিভমেন্টগুলো দেখি তখন এরকম করে বলা যায় না লোকেদের কি যদি মেয়েরা না চালাতে পারে এইগুলো কী করে হয়, তাই না? আর মামকে দেখে রাস্তায় প্রথমে এরকম হতো, লোকেরা এরকম জাস্ট মুড়ে দেখতো কি একজন মহিলা গাড়ি চালাচ্ছে। মনে হয় ওগুলো দেখেই আজকাল অনেক বেশি মহিলারাও রাস্তায় গাড়ি চালায়। এখন খুব একটা এরকম সারপ্রাইজ লুক দেখতে পাওয়া যায় না লোকেদের ফেসে কি মহিলাও গাড়ি চালাচ্ছে। এখন খুবই কমন ব্যাপার কি মহিলারা গাড়ি চালাচ্ছে, বাট মাম যে সময়টায় করছিল তখন খুব আনকমন ছিল। এখন অনেকটা ব্যাপারটা তবুও ছোটবেলায় কি বন্ধুদের সামনে বেশ কলার তোলা হতো যে আমার মা? নিশ্চয়ই মানে মামের ড্রাইভিং ছোটবেলা বন্ধুদের কাছে না, এখনো বন্ধুদের কাছে ওরকমই হয়। মানে আমাদের মধ্যে বন্ধুদের মধ্যে কেউ ওরকম ভাবে চালাতে পারবে না যেরকম মাম চালায়। হ্যাঁ আমি দেখেছি, আমি আজকে থেকে না সেটাই বলছিলাম ওকে যে আমরা রাত দখলে যেতাম, ও আমাকে ড্রাইভ করে নিয়ে যেত, তখন থেকেই আমি মানে অবাক দৃষ্টিতে দেখতাম ওর ড্রাইভিংটা। মামের ড্রাইভিংটা একটু ওরকমই, তো ওটা একটু সবাই আমরা বন্ধুরাও এরকম অ্যাডমায়ারই করি। মানে মাম যে যে জিনিসগুলো পুল অফ করে দেয় ওগুলো আমরা এখনও চান্স নিই না, তো ভালোই লাগে। আর তোমার বাবার কিরকম লাগে? বাবারও খুব ভালো লাগে, যেমন মানে বাবার ছোটবেলাকার বন্ধুদের সঙ্গে এরকমই হয় না কি মহিলারা গাড়ি চালাতে পারবে না। হ্যাঁ, তো মাঝে মাঝে তাদেরকেও বাপি এরকম ঠিক আছে হোটেলে কোথাও খেতে গেল, আসার সময় বললো কি আরে দাঁড়াও আমি বলছি মৌ চালাবে, মা চালিয়ে দেয়। তখন ওই বন্ধুদের মানে শাশুড়ির ডাক নাম মৌ? হ্যাঁ, বাপি মৌ বলে। তো তখন ওই লোকজন এরকম একটু করে ভয় পেয়ে যায়, আরে মনে হচ্ছিল যেন গেল কিন্তু যাইনি। হ্যাঁ, ওই ভয়টা একটু ডিফারেন্ট। মানে মহিলা মানেই নারী মানেই সে একটা দুর্ঘটনা ঘটাবে, ভেঙে চুরে দেবে, ইয়ে করবে, কিছু পারবে না। মাম চালায়ও একটু জোরেই, স্পিডে বেশি স্পিডে চালায় না, খুব রাফলি চালায়। নর্মাল মানুষদেরই ভয় লাগবে যারা ভালো কারো, কিন্তু স্পিডটা খুব মেনটেন করে, খুব মানে লজিক্যাল চালায়। লজিক্যাল এখন চালায়। রোড ড্রাইভিং ডিফারেন্ট, যখন স্পিড তোলার জায়গা হয় তখন স্পিড তোলে, এরকম নাকি রাস্তায় যেখানে ইচ্ছে স্পিড তুলছে, যেখানটা তোলা যায় ওখানটা তোলে। তো হাইওয়েসে দেখা যায় কি কীরকম কার কত ডেয়ারিং, কার কত ক্যাপাসিটি, তখন ভালো স্পিড তোলা যায়। এবার রিস্ক কী করে ক্যালকুলেট করবেন আপনি? কটা অ্যাক্সিডেন্ট হয়েছে না জীবনে, সেরকম কোনো মেজর অ্যাক্সিডেন্ট নেই। তো সেদিক দিয়ে মা ভালো। গাড়িতে ডেন্ট লাগা, স্ক্র্যাচ লাগা যদি আপনার গাড়িতে না হয় তাহলে আপনার গাড়ি চলছে না। ও কিন্তু খুব ভালো গাড়ি চালাতে পারে, ও ভীষণ ভালো গাড়ি চালায়। ওর গাড়ি ইনফ্যাক্ট ওর গাড়ির মানে কন্ট্রোলটা ভীষণ ভালো। মানে অতনু তো ভালো চালায় ছেড়ে, আমরা অতনু অনেক বছরের পুরনো ইয়ে, ও যে গাড়ি চালায় বিশেষ করে এইসব গাড়ি ও মানে আমি নিজেও খুব প্রশংসা করি। আর ইনফ্যাক্ট ওকে গাড়ি চালানোটা আমি শিখিয়েছি, মানে রাত্রেবেলা দুজনে ওকে নিয়ে গিয়ে, মা যখন গুরুদেব তখন তো মানে কোনো জায়গায় নেই। হ্যাঁ, ও মানে ওকে নিয়ে গিয়ে রাত্রেবেলা ও কীভাবে কার্ভ নেবে, এই দিকটা একটু আরেকটু স্পেস নিতে হবে, এখানে একটু রুম করতে হবে, এই জিনিসগুলো ওকে মোটামুটি আমিও করেছিলাম। তারপর ওর নিয়ে ও ভীষণ ইন্টারেস্ট, মানে যে তুই যখনই কোনো জিনিসের প্রতি বেশি ইন্টারেস্ট থাকবে না অটোমেটিক্যালি তুই এটাকে সার্টেনলি ইন্টারেস্ট ড্রজ অ্যাটেনশন। হ্যাঁ, যে জিনিসটার প্রতি ইন্টারেস্ট থাকে, ওর কুকিং এ ইন্টারেস্ট আছে, ও খুব ভালো, আমি শুনেছি রাস্তায় বললি। হ্যাঁ, ও রান্না করতে, ওটার প্রতি ওর ইন্টারেস্ট আছে, ওটার প্রতি আছে, তো ও ওটা করতে পারে, ওর ইচ্ছে হয়। কোনো এক সময় হয়তো বলবে যে তুমি রেস্ট করো আমি করছি, এটা ও করে। এরকম এর নয় যে তুমি রেস্ট করো মামা, আজকে তোমাকে কিছু করতে হবে না, আমিই করছি সব। তো অনেক সময় নিজেই সব নিয়ে এসে নিজেই রান্না বান্না। আচ্ছা, মানে আমরা একটু দেখে নিই সায়ন্তনের রান্না করা কি কফি বানানো, রান্না করা, যাই হোক কিছু। তো আজকাল না অনেকে বলে জল গরমটাও নাকি একটা রান্না। এখন তো কিছু করতে হয় না, বাড়িতে আছে। তুমি তোমার মায়ের কত স্পিড অবধি তোলা দেখেছো? আমি মামের দেখেছি অনবোর্ড বেশি না 165
165 এর কাছে দেখেছি। আর ইউ কিডিং? মানে ও বেশি না? 165 দেখেছি। আর ইউ কিডিং? ইউ আর সেইং 165? 165 এটাতে, এই গাড়িটাতেই 165। মাই গড, মানে শি ইজ এলিয়ান। না না, মানে গাড়িটাও পাওয়ারফুল আর মামও ভালো কন্ট্রোল করতে পারে, তো হ্যাঁ 165 উঠে যায়। আমাদের জন্য কফি এসে গেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমরা সুন্দর সুন্দর সার্টিফিকেট এবং সেই সঙ্গে বই দেখলাম। সত্যিকারের ডাইনামিক বলতে যদি কিছু বোঝায়, একদম শাশ্বতী, কোনো মানে ভুল নেই, কোনো ত্রুটি নেই এতে, একদম পুরোপুরি ডাইনামিকের প্রকৃষ্ট উদাহরণ। ডাইনামিক কিনা জানি না, তবে আমি আমার যেটা ভালো লাগে আমি সেটা করি, মানে আমার বই পড়তে সেটাই, ভালো লাগে, সেটাই খুব ভালো। সময় মুড এলো গান করতে। আমার একটা সময় আমি তো ছেলে দেখলাম বেশ প্রাউড মায়ের ব্যাপারে। হ্যাঁ, আমার ছেলে আমাকে নিয়ে ভীষণ, মানে ও মা বাবা দুজনকে নিয়ে ভীষণ ভীষণ প্রাউড। মানে আমাদের তিনজন, কিন্তু আমরা তিনটে জায়গায় থাকতাম একটা সময়, আমাদের মধ্যে এমন নয় যে রোজ কথা হতো। আমি 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 ওই রকম টাইপের মা হতে পারলাম না। আমি খুব মানে মাঝে মাঝে চিন্তা করি যে আমি সেই রকম মা হতে পারি না। কি উঠে সকালবেলা উঠে কী খেলি, কখন অফিসে যাচ্ছিস, কখন, আমি এরকম করতে পারি না। আমার যখন ওকে ও ভালো করে জানে যে আমার মা যখন ফোন করেছে মানে নিশ্চয়ই কোনো মানে ইয়ে আছে, বা আমি ও যখন আমাকে ফোন করে তখন ও মাকে দরকার, এরকম ব্যাপার। এই সারাদিন কিরে কী খেলি, কোথায় গেলি, কখন এলি, কখন, আমি এটা করতে পারি না। মানে আমি প্রথম থেকেই পারতাম না। আমি ওকে অত বেশি মানে ইয়ে করতে দিতাম না। ওর মতো ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। মানে সাথে ওর মানে সম্পর্কটা প্রচণ্ড ফ্রি সম্পর্ক। আমার যা কিছু হয় ওর সাথে আমি শেয়ার করি, আর ও আমাকে সেটাই মানে শেয়ার করে। আচ্ছা, তাহলে আমি বুক করে রাখলাম যে পরের দিন যখন আমি পুরো গাড়ির ব্যাপারে জানতে আসবো, তখন দাদাকে নিশ্চয়ই পাবো। দাদাকে পারবি, হ্যাঁ আসবে। আর দাদাকে এসে মানে দাদার সাথেও আড্ডা দেওয়া যাবে। হ্যাঁ, বউয়ের সম্পর্কে কতটা উনি গর্বিত সেটা আমরা জানতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি গর্বিত, আমি মানে ওর বাবার ছেলেকে নিয়ে ভীষণ গর্বিত। কেননা ওরা আমাকে আজকে যে যতটুকুই হয়েছে, যতটুকু দেখ, একটা অনেক সময় কি হয়, মেয়েরা বাবার কাছে এক রকমের থাকে, আবার অনেক সময় বিয়ে হয়ে যাওয়ার পর তাদের লাইফস্টাইলটা পুরো চেঞ্জ হয়ে যায়। তো আমার ক্ষেত্রে এটা ফর্চুনেটলি হয়নি। মানে আমি আমার হাজব্যান্ডকে যেভাবে পেয়েছি, যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছে, তো সেক্ষেত্রে আমার ওটা হয়নি। মানে আমি ছোটো থেকেই, আমাকে কেউ যদি ছোটোবেলায় দেখতো আর এখনও পর্যন্ত তোর মধ্যে কোনো চেঞ্জ নেই। মানে অনেক সময় হয় না, পরিস্থিতির চাপে পড়ে আমরা সবাই চেঞ্জ হই, আমরা বিশেষ করে মহিলারা আমরা চেঞ্জ হয়ে যাই। ঠিক, আমাদের ভেতরের যে ইমোশনটাকে সেটাকে আমরা কন্ট্রোল করতে পড়ে যাই, আমরা হাসতে ভুলে যাই। একদম একদম। আবার অনেক সময় হাসতে ভুলে যাই আমরা, আমাদের যে ভেতরের যে ইচ্ছেগুলো সেগুলোকে দমিয়ে 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 আমাদের ইচ্ছেটাকে মেরে ফেলি। আমার এরকম নেই, এই মুহূর্তে আমি ট্রেক করে এসেছি। মানে তুই খুব বলতে গেলে খুব ভাগ্যশীলা যে যেমন মা বাবা পেয়েছি সেরকম স্বামী, সেরকম ভাবে সন্তান। হ্যাঁ, মানে ইভিন আমার ইনলস প্রচণ্ড আমাকে হেল্প করে, প্রচণ্ড ভালোবাসে। মানে আমার মাদার ইনলো বা আমার ননদ, ওরা সবাই আমাকে, জানি না কেন, আমি খুব ছোট আইসোলেটেডভাবে থাকি, তো ওরা, আমি এটা তোকে দেখেছি তুই খুব সাহায্যের হাত বাড়িয়ে দিস। সম্পর্ক তো এমনি দিন বনে না, মানে কেউ একতরফা তালিতে হয় না। তুই যথেষ্ট হাত বাড়িয়ে দিস বলেই সেদিক থেকেও সারা আসে, একটা রেসিপ্রোকেট ইয়ে ঘটে, ওইটা তৈরি হয়। যেমন আমি যদি ওদের জন্য কেউ ভাইস ভার্সা, ওরাও আমার জন্য সেই জায়গাটা কারেক্ট করে করেছে। তো এটা একটা মানে মিউচুয়াল রিলেশনশিপ। যেমন আমার ছেলের বন্ধুরা, তাদের সাথে আমার একটা ভীষণ বন্ডিং। ওরা ছোটো থেকে, এটা খুব মজার একটা ব্যাপার আছে, ওরা ছোটোবেলাতে মানে ওদের যত বায়না ছিল, যত মাদ্রামো ছিল, আমি সব কভার করতাম। মানে ওদেরকে কীভাবে ম্যানেজ করে ওরা একটু এনজয় করতে পারবে, কী করে এ করতে পারবে, সব কিছু বিভিন্ন রকম রান্না করে। ওদের বাড়িতে এই জিনিসগুলোকে হয়তো করতো না, খুব টিপিক্যাল মা সুলভ আচরণ হতো। আর আমি কী করতাম, ওদেরকে নিয়ে বেড়াতে নিয়ে যাওয়া, ওদেরকে নিয়ে ওই সিনেমা দেখাতে নিয়ে যাওয়া, ওদেরকে নিয়ে এই গাড়িতে করে মন্দারমণি নিয়ে যাওয়া। আর সিমিলারলি আমি এখন রিটার্ন পাচ্ছি, ওরা সবাই এখন খুব ভালো জব করছে, খুব ভালো ওদের ভবিষ্যৎ হচ্ছে। এখন ওরা আমাকে না ট্রিট করছে ঠিক কীরকম বলতো, যে আমি যেন একটা ওদের বাচ্চা।
এরকমভাবে ট্রিট করে। ধর আমি হয়তো বললাম আমার এটা খেতে ইচ্ছে করছে, ওরা 3 জন একসাথে অর্ডার করে দিল, এই আন্টির এটা খেতে ইচ্ছে করছে। মানে এখন এটা খুব পাওয়া, এটা খুব বড় প্রাপ্তি, বড় প্রাপ্তি। এখন ওদের মধ্যে একটা জিনিস হচ্ছে, আন্টি তো ছোট থেকে আমাদের জন্য করে এসছে, এখন আমাদের কাজ হচ্ছে আন্টির জন্য করা। এটা আমি মানে আমি অসুস্থ হলেও ওরা মানে আমি দেখেছি একটু যদি কাশছি বা একটু যদি আমার কোনো শরীর টরীর খারাপ, ওরা সবাই ইউ অ্যাচিভ দিস, ইউ অ্যাচিভ দিস। আমি তাই আমি অন্যান্য কিছু কি অ্যাচিভ করেছি আমি না, কিন্তু আমি এই বাচ্চাগুলোর যে ভালোবাসাটা বা ওরা আমাকে যে জায়গাটা আমাকে দিয়েছে, ওদের মা, আমি ওদের মা হিসাবে যে জায়গাটা অ্যাচিভ করেছি, এটা আমি ভীষণ প্রাউড ফিল করি। এটা আমাকে ভীষণভাবে মানে একটা ভেতর থেকে বলে না একটা খুশি, এই খুশিটা আমি ওদের জন্য আমি পাই ওদের জন্য। মানে ওরা, তুই জানিস না, ওরা যদি সিনেমাও দেখতে যায় ও আমাকে ছাড়া ওরা যাবে না, চলো তুমি যা চলো। বা আমি যদি ধর বলি যে আমার এইটা খেতে স্যুপ খেতে ইচ্ছা করছে বা আমার এটাই হচ্ছে, আমার ধর শরীর খারাপ হচ্ছে, ডাক্তার সঙ্গে যাবো, বলো ওষুধ নিয়ে আসবো ডাক্তার, এই যে এই আপ্যায়ন, এই যে ভালোবাসাটা, এটা আমাকে পক্ষে আমি ভীষণ ভরা। মানে তখন আমার মনে হয় যে আমার কোথাও কোনো নেই, মানে কিছু নেই আমি বলতে পারবো, আমার অনেক কিছু আছে। এই জায়গাটা আমার কাছে ভীষণ বড় জায়গা। ওদের সাথে আমি একদিন, ওরা যদি কেউ না আসে, একজন শরীর খারাপ হলে আমার তখন ভেতরে কী হলো আমার বাচ্চাগুলো, আমি ওদেরকে সবসময় বলি এরা আমার বাচ্চা। মানে আমি কখনো বলি না আমার ছেলের বন্ধু, এটা আমি বলতে পারি না, আমার আসে না ভেতর। যখন ও সায়ন্তন আর ওর বন্ধুটা মিলে যখন গেছিল, তখন আমি কিন্তু সবার সাথে আলাপ করে এটা আমার আরেকটা ছেলে, মানে আমি এদেরকে আমার নিজেরই এরকম তৈরি। আর ওরা ঠিক বড় মন না হলে মানুষ এরকমই করতে পারে না। মানে ওদের আমি খুব করি যে ওরা মানে একটা সবাই খুব উজ্জ্বল ভবিষ্যতে হয়েছে ওদের হবে, এবং মানে ওরা একটা অ্যাচিভ করেছে, একটা ভালো সবাই একটা চাকরি করছে, কিন্তু ওদের মধ্যে এখনো সেই বন্ডিংটা আছে, ওদের ছোটবেলার বন্ধু সবাই একসাথে থাকে, ওরকম করে। আর সবকিছু বোধহয় বিকজ অফ মাদার একটা কাজ করে। মানে মা যেহেতু, মানে সাধারণত আমি শুনেছি যে যেহেতু আমরা মাতৃগর্ভে থাকি, মায়ের হরমোন এবং মায়ের সব কিছু আমাদের মধ্যে দিয়ে চলে, তো সেই জন্য আমরা মায়ের 75% ব্রেনটা পাই। তো সেখানে তোর বড় মনটাও তোর ছেলে পেয়েছে, ফলে ওর বন্ধুরা ওকে ভালোবাসে, এটা দেখা যায়। হ্যাঁ, এবার হয় এটা। আর আমার কিছুটা মানে নেচারের দিক দিয়ে আমার ছেলে কিছুটা আমার মতোই হয়েছে, সব মানুষজন প্রচণ্ড ভালোবাসে, সবাই করতে, সবাইকে রান্না করে খাওয়াতে, এগুলো পছন্দ করে। তো ও কিছুটা হয়ে গেছে, এবং এটা আমার হাজব্যান্ড খুব ভালো কথা বলে যে মা ছেলের সেটিং আছে, এটা নিয়ে বলে তোমার মা এটা খুব ভালো সেটিং আছে, তোমাদের এই বন্ডিংটা আমার খুব ভালো লাগে। ও খুব অ্যাপ্রিসিয়েট করে যে করে, কিন্তু ও আছে, কিন্তু যেহেতু ও ফিজিক্যালি থাকতে পারে না, সেটা আলাদা ব্যাপার। উনি বাইরে থাকেন? ও বাইরে থাকে, ও কনস্ট্রাকশনে জব করে, তো বাইরেই থাকতে পারে। কিন্তু যখন আসে তখন একটা বেশ ভরা ভরা, কিন্তু মেন্টাল সাপোর্টটা পুরোপুরি ওরা থাকে, আমার সাথে সবসময় কানেক্টেড থাকে। এটাই সবচেয়ে বড় পাওনা আমার সাথে সবসময়। আজকের মানে এই যে কথোপকথনের এটা বিশাল বড় পাওনা। মানে একজন সব দিক দিয়ে সার্থক মহিলা দেখা পেলাম আমি। মেয়েরা যে চাকরি করলেই সার্থক হয় এটা কিন্তু নয়, না এটা একদম না। আমি চাকরি করেছি মানেই আমি সফল, এটা নয়। আমি এটাকে মনে করি না। আমি মনে করি আমি সংসারটাও যদি আমি ঠিকঠাক সামলাই, আমি যদি আমার যে দায়িত্ব, এটা আমার একটা দায়িত্ব। আমরা যখনই কোনো সংসারের মধ্যে করি, সবার নিজস্ব কিছু দায়িত্ব থেকে যায় একটা সংসারকে সুন্দরভাবে করার জন্য, সবার জন্য। তো আমি যদি সেই দায়িত্বটা আমি পালন করি, এটাও আমার একটা বড় অ্যাচিভমেন্ট। আমি যদি এই সংসারের দায়িত্বটা পালন করেছি, এটা আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ আমি পারি, করতে পারি। এবং সেটার জন্য পরস্পরকে সাহচর্য, তাদের সাপোর্ট, এগুলো খুব দরকার। আমি যেমন আমার হাজব্যান্ডকে সাপোর্ট করছি, ও আমাকে করছে, এমন এরকম হবে না যে ভাই ও আমাকে একাকে করছে আর আমি করছি না, এরকম হবে না। দুজনের ভাইস ভার্সা একটা ব্রিজ তৈরি হয়, হবেই, ওটা হবে। আদারওয়াইজ এক পেশে হয় না, একদিক দিয়ে কোনো সময় রাস্তা তৈরি হয় না, তো আদারওয়াইজ আমরা ফেল। ঠিক। তো এক্ষেত্রে হয়ে গেছে সুন্দরভাবে, সবাই মিলে ভালোভাবে থাকাটা বাঞ্ছনীয়। অনেক শুভেচ্ছা, আগামী দিনের অনেক শুভেচ্ছা। আরও পথে এগিয়ে চল, আরও সার্টিফিকেট নিয়ে আয়, আমাদেরকে গর্বিত করে তোল, আর আমাদের বন্ধুত্ব যেন সবসময়। একদম 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 একদম। কি তাহলে আজকের সাক্ষাৎকার বলবো না, এটা সাক্ষাৎকার নয়, এটা শুধুই বন্ধু সুলভ একটা কথোপকথনের জায়গা। সেই জায়গা থেকে আমি তুলে ধরতে চেষ্টা করলাম যে একজন নারী সামান্য নয়, তাকে পুরুষ, আমাদের সমাজ
যতই একটা কোনায় ফেলে দিতে চাক না কেন, সে যদি চায় ঠিক বড় হয়ে উঠতে পারে। তার থেকে বড় কথা যেটা আমার বলার ছিল, আমরা মেয়েরা কিছুতেই মেয়েদের শত্রু নই। এটা পুরুষের প্রোপাগান্ডা। তার কারণ তারা চায় মেয়েরা যদি ইউনিট একটা দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু সেটা প্রবল সমস্যার মানে মুখোমুখি তাদের হতে হবে। কারণ মেয়েরা মেয়েদেরকে পরামর্শ চাইবে, এ বলবে এরকম, তাহলে অনেক ধরনের স্বাধীনতার ইয়েতে ফেস করতে হবে। যেহেতু স্বাধীনচেতা মেয়ে আমাদের সমাজে খুব খারাপ গালি, তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমি খুব খুশি আজকে শাশ্বতীকে এই ইন্টারভিউটা নিয়ে। ইন্টারভিউ আবার বলছি, ইন্টারভিউ নয়, এটা পুরোপুরি একটা বন্ধুত্বপূর্ণ খোলামেলা কথাবার্তা। কথাবার্তা। তাহলে আজকে এই পর্যন্তই। নমস্কার। নমস্কার, আমি রুদ্রাণী মিশ্র। আমার গল্প পাঠ যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। নমস্কার।